আসসালামু আলাইকুম সবাইকে। শরতের শুভ্র কাশফুলের শুভেচ্ছা রইল সকলের প্রতি। আমাদের আজকের গন্তব্য বটিয়াঘাটা উপজেলার গুচ্ছ গ্রাম। এই গ্রামের বাকি গল্পগুলো থাকবে আমাদের ভিডিওর ভেতরে। সাথে থাকুন। শুরুতেই খুলনা বিশ্ববিদ্যালয় পার করে আমরা চলে গেলাম জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট থেকে হাতের বাঁ দিকে সোজা সাচিবুনিয়া। সাচিবুনিয়া মোড় থেকে ঠিক হাতের ডান দিকে চলে যাবেন। তারপর সাচিবুনিয়া বাজার পার করে সোজা চলে যাবেন। তারপর কিছু দূর গেলে খুব সুন্দর একটি নদী পড়বে, শোলমারী নদী, যেটাকে আমরা বটিয়াঘাটা ব্রিজ বলি। সে বটিয়াঘাটা ব্রিজটি পার করে হাতের বাম দিক থেকে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তা থেকে সোজা নেমে যাবেন এবং রাস্তাটি ধরে কিছুটা দূর গেলেই পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত গুচ্ছ গ্রামের নৌকার ঘাটটি, যেখান থেকে নৌকা পার করে নদীটির ওই পারে গেলেই পেয়ে যাবেন সেই সুন্দর এবং প্রকৃতির মায়াময় একটি গ্রাম, গুচ্ছ গ্রাম। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুন্দরবন ঘেরা জেলা খুলনা, আর এই জেলার বটিয়াঘাটা উপজেলায় রয়েছে একটি বিশেষ উদ্যোগ, গুচ্ছ গ্রাম। প্রকৃতির কোলে সামাজিক বন্ধনকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গ্রাম আজ শুধু মানুষের বসতি নয়, এটি একটি অনন্য উন্নয়ন এবং আত্মমর্যাদার প্রতীক। আমরা শুরুতেই কিছুটা ঝালমুড়ি খেয়ে ট্রাই করলাম, যদিও সবার খুব একটা ভালো লাগেনি। তারপর আমরা নৌকা ঘাটে দাঁড়ানোর পরপরই নৌকা চলে এলো। নৌকা যোগে আমরা নদী পার হচ্ছি। নদীটি পার হয়ে আমরা ওপারে গেলেই গুচ্ছ গ্রামে পৌঁছে যাব। কিন্তু গুচ্ছ গ্রামে পৌঁছানোর পর আমাদের উঠতে কিছুটা বেগ পেতে হলো, কারণ নদীতে ভাটা থাকায় পানি একদম নেমে গিয়েছে এবং কিছুটা কাদা পেরিয়ে আমাদের তারপর উঠতে হলো গুচ্ছ গ্রামে। গুচ্ছ গ্রাম ঘিরে রয়েছে সবুজ ক্ষেত খামার, নদী খাল আর কাঁচা পথের সরল সৌন্দর্য। গ্রামের মানুষ কৃষি, মৎস্য চাষ, গবাদি পশুপালন ও ছোট ছোট ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় প্রকৃতি এখানে মানুষের জীবনযাত্রার সাথে নিবিড়ভাবে জড়িত। এখানকার প্রতিটি পরিবার একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ। বাড়িগুলো একত্রে সাজানো, যেন এক বৃহৎ পরিবার। সকালের সূর্যোদয় থেকে রাতের নিস্তব্ধতা পর্যন্ত জীবনধারা এখানে একদম অন্যরকম। শিশুরা একসাথে স্কুলে যায়, বড়রা কৃষি এবং বিভিন্ন কাজে যুক্ত থাকে। উৎসব, বিয়ে কিংবা দুঃসময়ে সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেয় একে অপরের প্রতি। মেয়েরা সেলাই, হাঁস মুরগি পালন কিংবা ক্ষুদ্র উদ্যোগে সম্পৃক্ত হয়ে পরিবারকে সহযোগিতা করছে। গুচ্ছ গ্রামের নারীদের আত্মনির্ভরতা আজ একটি উদাহরণ। আমরা শুরুতে পৌঁছে গিয়ে একটু অবাক হয়েছিলাম। এত সুন্দর একটি জায়গা রয়েছে খুলনার ভেতর, কিন্তু আমরা কখনো জানি না। সরকারি উদ্যোগে এখানে অনেকগুলো ঘের গড়ে উঠেছে, যেখানে গ্রামের মানুষরা সরকার থেকে লিজ নিয়ে এখানে মাছ চাষ করেন। বিভিন্ন রকমের মাছ রয়েছে, বিশেষ করে রয়েছে পাঙাশ, ট্যাংরা এবং চিংড়ি অন্যতম। আমরা শুরুতে এখানে একটি মাটির পথ পেলাম ঠিক ঘেরের পাশেই। আমরা ওটা দিয়ে হাঁটতে হাঁটতে পড়ন্ত সূর্য দেখতে দেখতে অনেক দূর এগিয়ে গেলাম। যেতেই হাতের বাম পাশে রয়েছে সবুজ ধান ক্ষেত এবং ডান পাশে রয়েছে একদম নদীর তীরে সুন্দর সাজানো ঘেরগুলো। দেখতে অনেক চমৎকার এবং অনেক দারুণ লাগছিল আমাদের সন্ধ্যেটা। হঠাৎ করে সামনে একটি সাদা গরুর বাছুর চলে আসে। তো গরুটাকে দেখে আমাদের অনেক ভালো লেগেছিল, তো ভাবলাম ওরা একটা ফুটেজ নিয়ে নেই। যদিও সে খুব মনোযোগ দিয়ে ঘাস খাচ্ছিল, আমাদের ভিডিও কিংবা আমাদের দিকে তার কোনো তাকানোর ইচ্ছাই ছিল না। সে মোটেও উৎসাহিত নয়। একদম নদীর তীরে হওয়াতে এখানে জীবনযাত্রা কিছুটা চ্যালেঞ্জিং। এখানকার মানুষের কিছুটা লবণাক্ত পানির সমস্যা থাকে। এছাড়াও পয় নিষ্কাশন কিংবা জীবনযাত্রার ক্ষেত্রে চিকিৎসা, মানোন্নয়ন কিছু সমস্যা এখানে থেকেই যায়। তারপরও মানুষগুলো খুব সুন্দরভাবে প্রকৃতির সাথে অতপ্রতভাবে নিজেদেরকে মানিয়ে নিয়েছে, যেটা প্রকৃতির সাথে মানুষের অভিযোজনের একটা অনন্য দৃষ্টান্ত। কবি জসিমউদ্দিনের রূপাই কবিতার সেই কালো দেহের রূপাইয়ের মতো এক চাচাকে পেয়ে গিয়েছিলাম। এটা ওনার ঘের, যেটি সরকার থেকে লিজ নেওয়া। এখানে উনি পাঙাশ এবং চিংড়ি মাছ চাষ করেন। তো ওনাকে বললাম, চাচা একটি জাল মারবো আমরা। তো উনিও আমাদেরকে বললেন যে ঠিক আছে, তোমরা মারতে পারো, এবং উনি আমাদের শিখিয়ে দিয়েছিল। যদিও আমি জাল মারতে খুব একটা অভিজ্ঞ নই, তাই আমি কোনো চেষ্টাও করিনি। কিন্তু আমার কলিগ রয়েছেন মধুসূদন,
এবং সে চেষ্টা করেছে। যদিও চাচার মতো খুব একটা সুন্দর হয়নি, তারপরেও সে যথেষ্ট চেষ্টা করেছে। আমরাও তাকে উৎসাহ দিয়েছিলাম। দিনের শেষ ভাগে সন্ধ্যেবেলার খাবার ছিটানো হয়েছে, তাই মাছগুলো খুব আনন্দের সাথে তাদের খাবারটা গ্রহণ করছে। এটাই হয়তো আজকের দিনে তাদের শেষ মিল। কিন্তু এটা খেয়ে তারা নিশ্চিন্তে পানির নিচে ঘুম দেবে। আমি সঠিক জানি না আসলে মাছ ঘুমায় কিনা। এখানে বিদ্যালয়, সাইক্লোন সেন্টার ও প্রশিক্ষণ কর্মশালা গড়ে তোলা হয়েছে। শিশুদের শিক্ষার পাশাপাশি প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে সাক্ষরতা কর্মসূচি। সামাজিক সচেতনতা, নারীর ক্ষমতায়ন এবং স্বাস্থ্যসেবার উন্নয়নের মাধ্যমে গুচ্ছগ্রাম ধীরে ধীরে একটি মডেল গ্রামে পরিণত হয়েছে। তবে সবকিছুই খুব একটা সহজ ছিল না। বন্যা, ঘূর্ণিঝড় কিংবা নদী ভাঙন এখানে নিয়মিত চ্যালেঞ্জ। পাশাপাশি কর্মসংস্থানের সীমাবদ্ধতা, শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবার যে ঘাটতি এখনো গ্রামবাসীর জন্য বড় সমস্যা হয়ে রয়েছে। কিন্তু মানুষ হার মানেনি। তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে, নতুন পথ খুঁজছে। যদিও গ্রামটি খুব একটা ছোট নয়, তাই আমাদের একটি ভ্যান ভাড়া করতে হলো। আমরা ভ্যানে করে ৪ জন মিলে চলে গেলাম গ্রামের ভেতরে। গ্রামের রাস্তাটি অত্যন্ত সুন্দর। দুই পাশে বাবলা গাছ এবং দুই পাশেই ঘের। কিছুটা দূরে গেলেই গ্রামের বাড়িঘরগুলো শুরু। আমরা ভ্যানওয়ালা চাচাকে বলেছিলাম আপনি আমাদের পুরো গ্রামটা ঘুরে দেন। কিন্তু সত্যি বলতে গ্রামটা আসলে খুব একটা বড় নয়। যেটা আমরা ভেবেছিলাম অনেক বড়, ততটা বড় গ্রামটি নয়। আমরা কিছুটা সামনে গেলেই একটা বাজারের সামনে যাই, যেটির নাম বিরাট বাজার। এবং বিরাট বাজারে পৌঁছতে বিরাট বাজারের যে স্কুল মাঠ, সেখানে ফুটবল খেলা দেখছিলাম। রাস্তার এই অংশটি অত্যন্ত সুন্দর। দুপাশে শুধু সবুজ ধান ক্ষেত এবং মাঝখান থেকে রাস্তাটি চলে গিয়েছে। এবং অবশ্যই বাবলা গাছের যে সৌন্দর্য রয়েছে এখানে, সেটি অতুলনীয়। স্বচক্ষে এসে এই গ্রামের সৌন্দর্য দেখলে আরো ভালো লাগবে। গ্রামটি আসলে ভিডিওতে যেরকম দেখাচ্ছে সেরকমটি নয়, এর থেকেও সুন্দর, আরো মনোরম। এবং গ্রামের যে বড় যে সৌন্দর্যটি হলো, এখানে প্রত্যেকটা রাস্তা একদম পিচ ঢালা। স্থানীয় সরকার যথেষ্ট চেষ্টা করেছে এই গ্রামটির মানোন্নয়ন করার জন্য। এবং আসলে সরকার সবসময় চেষ্টাই করে থাকে, কিন্তু কিছু বাধ্যবাধকতা থাকে, যেটা অনেক সময় হয়ে ওঠে না। তবে এই গ্রামের প্রতি সরকারের যে পৃষ্ঠপোষকতা রয়েছে, সেই ছাপটি আমরা দেখতে পেয়েছি। এবং অনেক সুন্দরভাবে গ্রামটি সাজানো এবং গোছানো হয়েছে। যেটা বলছিলাম, বিরাট বাজারের কথা, এই হলো সেই বিরাট বাজার। আমরা কিছুটা সামনে এগিয়ে গেলাম। শুনেছিলাম এখানে বিরাট বাজারের স্কুল মাঠে আজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল চলছে। তো ভাবলাম যেহেতু এলাম এখানে, একটু ফাইনালটা দেখে যাই। যদিও আমরা খুব একটা বেশিক্ষণ থাকতে পারিনি, সন্ধ্যা হয়ে যাওয়াতে আমাদের চলে আসতে হচ্ছিল। আমি ক্যামেরাটি হাতে নিলাম, নিয়ে ভাবলাম একটি গোল দেখাবো। কিন্তু সত্যি বলতে আমরা ভ্যান থেকে নামার সাথে সাথে গোল হয়েছে। কিন্তু যতক্ষণ ক্যামেরাটি ধরে রেখেছি একটা কোনো গোল হয়নি। তারপরও গ্রামের ফুটবল মানে একটা অন্যরকম আনন্দ। আর যেটা বলা হয় যে বাঙালির প্রথম প্রেম ছিল ফুটবল, এবং সেটা এখনো বাঙালির মনে গেঁথে আছে। যতই ক্রিকেট আসুক বা অন্যান্য খেলা বাঙালির মনে যতই দাগ কাটুক, ফুটবলের মায়াটা এবং মোহটা সেটা অন্যরকম। ফুটবলের প্রতি বাঙালির যে ভালোবাসা রয়েছে, সেটা আসলে বলে বোঝানোর মতো নয়। আমরা গিয়ে কোনো গোল দেখতে পারিনি। তাই হতাশ হয়ে আমরা খেলা পুরোপুরি শেষ না করে ভাবলাম এখন রওনা দেওয়া উচিত। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদেরও ফিরে আসতে হবে খুলনাতে। তাই ভাবলাম চলে আসি। আমরা ফিরে আসতে আসতে নিজেদের ভেতর একটু বলাবলি করছিলাম। যদি সরকার, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সংস্থার সহযোগিতা অব্যাহত থাকে, তবে বটিয়াঘাটার গুচ্ছগ্রাম হতে পারে একটি টেকসই উন্নয়নের দৃষ্টান্ত। কৃষি ও হস্তশিল্পের পণ্য বাজারজাতকরণ, শিক্ষার মান বৃদ্ধি
এবং টেকসই অবকাঠামো তৈরি এসবই গুচ্ছগ্রামের ভবিষ্যৎ উন্নয়নের মূল চাবিকাঠি হতে পারে। এবং এখানে সরকারের আরো একটু পৃষ্ঠপোষকতা দেখাতে হবে। যাওয়ার আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার পঙ্ক্তি বলতে চাই। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করে বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই শুধু চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আমরা আসলে আমাদের জীবনে অনেক অর্থ ব্যয় করি। অর্থ ব্যয় করে আমরা প্রসিদ্ধ যে পর্যটন এরিয়াগুলো রয়েছে সেখানে আমরা যাই। এখানে যাওয়াটা আসলে দোষের কিছু নয়। অবশ্যই পর্যটন এরিয়াগুলোতে পর্যটক যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আসলে আমাদের খুব কাছে, আমাদের একদম বাড়ির পাশে, আমাদের ঘরের পাশে, খুব কাছে এমন কিছু সৌন্দর্য রয়েছে যেটা আমরা কখনো দেখি না, আমরা দেখতে চাইও না, এমনকি আমরা খুঁজতেও যাই না। আমাদের এই ডায়েরি অফ ফ্যাব্রিক চ্যানেলটা যখন আমরা খুলি, আমাদের প্রথম শর্ত ছিল, বা শর্ত বলবো না, আমাদের প্রথম যে ইচ্ছেটা ছিল যে আমাদের আশেপাশে বা আমাদের পেরিফেরিতে যে সৌন্দর্যগুলো রয়েছে, যেগুলো আসলে কেউ জানে না, কিংবা সেই সৌন্দর্যগুলোর পেছনে কেউ ছুটেও বেড়ায় না, সেই সৌন্দর্যগুলো তুলে ধরুক। আমরা জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি বা তুলে ধরতে পারছি, কিন্তু আমাদের এই কাজটা অব্যাহত থাকবে। আমরা সবসময় চেষ্টা করব আমাদের এই সুন্দর বাংলাদেশের বিভিন্ন অংশে, বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে যেখানে কেউ যায় না, আমরা সেখানে যাব এবং আমরা সেই জায়গাগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। গুচ্ছগ্রাম থেকে বিদায় নিচ্ছি। বিদায় নিতে নিতে মনে হলো, গুচ্ছগ্রাম শুধু একটি বসতি নয়, এটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। এখানে প্রতিটি ঘর যেন বলে, কঠিন সংগ্রামের মধ্যে জীবনের নতুন সম্ভাবনা আছে। খুলনার বটিয়াঘাট উপজেলার এই গুচ্ছগ্রাম আমাদের শেখায় ঐক্য, পরিশ্রম আর স্বপ্নই পারে একটি সমাজকে এগিয়ে নিয়ে যেতে। গুচ্ছগ্রাম গ্রামীণ উন্নয়নের এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে থাকবে আমাদের সকলের মাঝে। নদী পার করে ঠিক এপারে আসতেই আমরা দেখতে পেলাম আজকে গ্রামীণ হাট বসেছে। আমরা ভুলে গিয়েছিলাম যে আজকে তো বটিয়াঘাটা হাট। এখানে নিত্য প্রয়োজনীয় সকল জিনিস এখানে পেয়ে যাবেন। জামা, কাপড়, জুতো, কাঁচা বাজার, মাছ, মাংস, সবকিছু এখানে এই হাটের দিনেই পেয়ে যাবেন। এবং খুবই জমজমাট হাট হয় এটি। সন্ধ্যাবেলা সবাই চলে আসে, যে যার মতো জায়গায় বসে পড়ে এবং বেচা বিক্রি শুরু হয়ে যায়। আমরা কিছুটা ঘুরে দেখলাম, যদিও মাছ কেনার কোনো ইচ্ছে আমাদের নেই, তারপর একটু মাছের বাজারে না গেলে তো হয় না। গিয়ে দেখলাম ইলিশ, যদিও একই ব্যাপার, সারা বাংলাদেশের মতো এখানেও ইলিশের আকাশচুম্বী দাম। আমরা ওখান থেকে কিছুটা এদিক ফিরে এলাম। এদিকে এসে দেখলাম যে ছোট ছোট মাছ বসেছে, যদিও এগুলো অনেক কম দামে ছিল। এখানকার সবজির বাজারটা খুবই রমরমা। আপনি যেটি কিনবেন সবই মনে হয় 20 টাকা করে কেজি। আমি প্রায় অনেক সবজি বাজার করেছিলাম। লাউ থেকে শুরু করে পুঁই শাক, কচুরমুখী, ঢেঁড়স, আরো অনেক কিছুই কিনেছিলাম। সবকিছু ছিল 20 টাকা। পরে একটা জিনিস খুব ভেবে দেখলাম, এখানে আসলে তৃতীয় পন্থা বা কোনো মধ্যস্বত্বভোগী কেউ নেই, যেটা হয় মহাজন। এখানে যারাই চাষ করেন ওনারাই এখানে বিক্রেতা। সুতরাং তৃতীয় কোনো পক্ষের হাতে এটা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ফলে দামগুলো একদম নাগালের ভেতর থাকে। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা কৃষি ক্ষেত্রে যদি এই তৃতীয় পক্ষ বা মধ্যস্বত্বভোগী যারা থাকেন, বা যারা হচ্ছে মহাজন নামে এই যে গরিব কৃষকদেরকে চুষে খাচ্ছে, এই প্রথাটা যদি আমাদের বাংলাদেশ থেকে কোনোভাবে মুছে ফেলা যেত বা কোনোভাবে সরিয়ে ফেলা যেত, তাহলে হয়তো আমাদের কৃষকরা সবসময় ন্যায্য মূল্য পেতেন। এবং আমরা যারা ভোক্তা আছি, আমরা হয়তো পর্যাপ্ত দামে এবং আমাদের সব সবজি আমাদের নাগালে থাকতো, আমাদের দামের নাগালে থাকতো, হাতের নাগালে থাকতো। এবং এটা যারা হয় যে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সকলের জন্য এটা খুবই উপকার হতো। এখানে সরকারের পৃষ্ঠপোষকতা আমরা সবসময় আশা করি, এবং এটা আমাদের সবসময় কামনা থাকবে সরকার যেন এইসব বিষয়গুলোতে সবসময় তদারকি করেন এবং নজরদারি করেন। আর সত্যি বলতে সরকারের পাশাপাশি জনগণ হিসেবে আমাদেরকেও সততার নিষ্ঠা দেখাতেই হবে। কারণ সৎ এবং পরিশ্রম করলে অবশ্যই দেশ, জাতি তথা সমাজ উন্নয়ন হবে। কিন্তু আমরা কতটাই বা করি?
সবজি কিনে ফিরে আসার পথে আমরা একটি পানের দোকান দেখতে পেলাম। এত বড় পান আমি আমার জীবনে কখনো দেখিনি। এখন মনে হলো একটু টেস্ট না করে যাওয়া যাবে না। ছোট একটি বাচ্চা এখানে পান বানাচ্ছিল, খুবই স্কিলফুল। আমি ওকে বলেছিলাম যে আমি কোনো জর্দা খাই না। আমাকে বলছিল আমি ওকে জর্দা দিই। তো পরে বললাম যে জর্দা তুমি দিতেই হয়, তাহলে তুমি আমাকে পান পরাত দিও, একটি মিষ্টি জর্দা। তো পরবর্তীতে পানটা খেলাম। যদিও আমার মুখে পানটি কোনোভাবেই ঢুকছিল না, অনেক বড় পান ছিল। তারপর চেষ্টা করলাম খাওয়ার, পানটি অনেক মজাই ছিল। পান খাওয়া শেষ করে ফিরে আসার পথে একটু জড়িবটি খেলাম। আমি জানি না এই জিনিসটার নাম কি। আমি এটাকে সবসময় জড়িবটি বলি। এটা যতটুকু মনে হয় পেটের জন্য খুবই ভালো, হজম শক্তির জন্য অনেক ভালো। যদিও এখানে কিছুটা ফুড কালার ব্যবহার করা হয় আমার যতটুকু মনে হয়। তারপর খেলাম, ফিরে আসছি। আজকের মতো আমাদের এখানেই বিদায়। অবশ্যই সবাই ঘুরবেন, নিজের প্রিয়জনকে নিয়ে ঘুরবেন। ঘুরলে মন, শরীর দুটোই ভালো থাকে। এবং যেখানেই যাবেন মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই দেশটা আমাদের। সুতরাং আমরা কোথাও ঘুরতে গিয়ে আমরা কোনো জায়গা নোংরা করব না। আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখবো। এবং যেখানেই যাই সেখানে প্রত্যেকটা মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করব। ধন্যবাদ।